আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ 8টা ময়দাসূচি সংবাদ শিরোনাম। দেশে ফিরেছেন ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া আলোকচিত্রী শহীদুল আলম। প্যালেস্টাইন মুক্ত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে মন্তব্য। যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার অর্ধেক এখনও নিয়ন্ত্রণে ইসরায়েলি সেনাদের। ভাঙা বাড়িতেই শঙ্কা নিয়ে ফিরছেন ফিলিস্তিনিরা। বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যু। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। IUCN এর সম্মেলনে জীববৈচিত্র্য রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা ও স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণের সুপারিশ। প্রাণী ও সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণের তাগিদ। এবং গ্রোথ হরমোনের অপব্যবহারে ড্রাগন ফলের বাজার নিয়ে শঙ্কায় মুন্সিগঞ্জের উদ্যোক্তা। কৃষি উদ্যোগে নতুন বিনিয়োগ টিকিয়ে রাখতে প্রযুক্তি নির্ভর চাষাবাদে গুরুত্ব আরোপ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম দেশে ফিরেছেন। শনিবার ভোর 5টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, প্যালেস্টাইন মুক্ত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে। ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজা ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামের একটি প্ল্যাটফর্ম নৌযাত্রা শুরু করেছিল গাজা অভিমুখে। নৌযানে এই বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক এবং অধিকার কর্মীরা যোগ দিয়েছিলেন। সেই দলে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম। গত বুধবার ওই নৌবহরে আক্রমণ করে সব অধিকার কর্মী এবং নাবিককে আটক করে ইসরায়েলি সেনারা। সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে আসার সুযোগ তৈরি করে দিয়েছে। এখনো কিন্তু গাজা মুক্ত হয়নি। গাজার মানুষরা এখনো আক্রান্ত, তাদের উপর এখনো নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। শুক্রবার সকালে কার্যকর হয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি। এরপর গাজার বিভিন্ন এলাকা থেকে আংশিক সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় ইসরায়েল। তবে কিছু সেনা প্রত্যাহার করলেও এখনও গাজার অর্ধেক অংশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে 2 বছরের বিধ্বংসী যুদ্ধের পর গাজায় ভাঙা বাড়িতে ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। সুব্রত কাহিনীর রিপোর্ট। 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে কার্যকর হয়েছে ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি। চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী গাজার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহার করেছে এবং নির্দিষ্ট স্থানে ফিরে এসেছে। তবে এখনও গাজার অর্ধেক অংশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। চুক্তি অনুযায়ী হামাস সোমবার স্থানীয় সময় রাত 12টা পর্যন্ত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে, যার মধ্যে 20 জন জীবিত এবং 18 জনের মরদেহ রয়েছে বলে জানা গেছে। এর বিনিময়ে ইসরায়েল 250 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। এছাড়া গাজা থেকে আটক আরও 1700 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ারও কথা রয়েছে। দীর্ঘ যুদ্ধে গাজার শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর যুদ্ধবিরতির পর শঙ্কা নিয়েই ভাঙা বাড়িতেই ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। পর্যাপ্ত যানবাহন না থাকায় পায়ে হেঁটেই নিজের বাড়িতে যাচ্ছেন তারা। অন্যদিকে ইসরায়েলে গাজা থেকে জিম্মি ফেরত আসার খবরে আনন্দিত পরিবারগুলি। গাজাবাসী ভাঙা বাড়িতেই মাথা গোঁজার ঠাঁই পেলেও সেখানে রয়েছে পানি ও খাবারের ব্যাপক ঘাটতি। যদিও যুদ্ধবিরতির পর প্রতিদিন প্রায় 600টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি পেয়েছে, তবে জাতিসংঘ বলছে ত্রাণ এখনও সবার কাছে পৌঁছাতে পারছে না। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া এই যুদ্ধ এখন পর্যন্ত প্রাণ নিয়েছে 67,000-এরও বেশি ফিলিস্তিনির।
তবে দীর্ঘ 2 বছরের রক্তক্ষয়ের পর এই যুদ্ধবিরতি গাজার মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনবে কিনা এখন সেটি সবচেয়ে বড় প্রশ্ন। সুব্রত গাইন, চ্যানেল আই। 6 দলের জোট গণতন্ত্র মঞ্চ এরই মাঝে প্রার্থিতা ঘোষণা করলেও ভবিষ্যতে জোট সম্প্রসারিত হতে পারে বলে জানিয়েছেন শীর্ষ নেতারা। অতীতে যে সমঝোতা নিয়ে সরকার পরিবর্তনের আন্দোলন হয়েছে সে আলোকে আসন সমঝোতার বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখবে জোট। মিথিলা নাজনীর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 140 আসনে প্রার্থী ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। বাকি আসনগুলোতে প্রার্থী যাচাই বাছাই করা হচ্ছে। আমরা আমাদের জোট সম্প্রসারণ। জোটের অন্যতম শরিক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, পরিস্থিতি অনুযায়ী জোট সম্প্রসারিত হতে পারে। গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে অঙ্গীকারাবদ্ধ এরকম রাজনৈতিক দলের সাথে আমাদের জোট আর একটু সম্প্রসারিত হতেও পারে। বিএনপি সহ প্রায় 39টি দল একটা যুগপৎ আন্দোলনে ছিলাম, সেই সমঝোতাটা কিন্তু এখনো আছে। ফলে বিএনপির দিক থেকে সবসময় একটা আহ্বান ছিল যে এই যুগপৎ আন্দোলনের যে সমঝোতাটা আমরা করেছি এবং আছি সেটা আসলে কি নির্বাচনের ক্ষেত্রেও কিভাবে কার্যকর থাকবে, নির্বাচন পরে তাদের প্রস্তাব ছিল একটা জাতীয় সরকারের প্রশ্ন ইত্যাদি। নাগরিক ঐক্য বলছে, জোটবদ্ধ হওয়ার পরিস্থিতি হলে তা করা হবে। প্রার্থীর তালিকা প্রকাশ নিজেদের প্রস্তুতিরই একটি অংশ। আমরা ওপেন আছি, সবার সাথে কথা বলতে রাজি আছি। আমরা কথা বলে যাদের সাথে মনে করব যে রাজনৈতিকভাবে এবং সাংগঠনিকভাবে বা নির্বাচনের দিক থেকেও সবচেয়ে ভালো হবে সেরকম একটা পদ্ধতি নেব। আমরা একাই করব এরকম কথা ভাবছি না। আমরা জোটবদ্ধ হতে পারলে জোটবদ্ধ হব, কিন্তু আমরা আমাদের মতো প্রস্তুতিটা নিচ্ছি সর্বজন গ্রহণযোগ্য ভালো নির্বাচন করতে পারি কিনা। এটাও একটা বিরাট সংস্কার। যে কোনো জোট যেন আদর্শের পাশাপাশি জন আকাঙ্ক্ষাকে ধারণ ও পূরণ করতে পারে সেই দিকে নজর দেবার আহ্বান এই নেতার। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। বরেণ্য শিক্ষাবিদ, কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বিকেল 5টায় রাজধানীর লাইভিট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন ডাক্তার বরেন চক্রবর্তী। আজ বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজার নামাজ হবে। পরে সৈয়দ মঞ্জুরুল ইসলামকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন প্রকাশক মাঝারুল ইসলাম। বরেণ্য এই শিক্ষাবিদ, কথা সাহিত্যিক ও প্রাবন্ধিকের বর্ণাঢ্য জীবনের কথা জানাচ্ছেন যাযাবর মিন্টু। বিশিষ্ট সাহিত্য সমালোচক, লেখক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাবেক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম 1951 সালের 18 জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। বাবা সৈয়দ আমিরুল ইসলাম এবং মা রাবেয়া খাতুন। তিনি 1966 সালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা এবং 1968 সালে সিলেট এমসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1971 সালে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং 1972 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি 1981 সালে কানাডার কিংস্টনের কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1989 সালে তিনি ফুলব্রাইট স্কলার হিসেবে হেটিসবার্গের সাউদার্ন মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানে শিক্ষকতা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপনা শেষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যোগদান করেন। ছোটবেলায় সৈয়দ মঞ্জুরুল ইসলামের লেখালেখির হাতেখড়ি। 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় তার প্রথম লেখা প্রকাশিত হয়। 1973 সালে প্রকাশিত হয় তার প্রথম গল্প বিশাল মৃত্যু। এরপর আর কলম থেমে থাকেনি। নিরলস লিখে গেছেন। প্রকাশিত হয়েছে গল্প, উপন্যাস ও প্রবন্ধের বই। প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলো হল আজগুবি রাত, তালপাতার সেপাই ও অন্যান্য গল্প, বিচিত্র স্বাদের গল্প, দেখা অদেখার গল্প, আধখানা মানুষ, কানাগলির মানুষেরা, কয়লাতলা ও অন্যান্য গল্প, দিন রাত্রিগুলি, শকুনের ডানা, গল্প সকল, নন্দন তত্ত্ব, প্রেম ও প্রার্থনার গল্প, 71 ও অন্যান্য গল্প এবং অলস দিনের হাওয়া। স্বাগত জানাচ্ছি। সাহিত্য সমালোচক হিসেবে তিনি মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, সুধীন্দ্রনাথ দত্ত, সমর সেন এবং শামসুর রহমানের মতো লেখকদের উপর সমালোচনা লিখেছেন। তিনি 1996 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য 2016 সালে কাজী মাহবুব উল্লাহ পুরস্কার এবং 2018 সালে 21শে পদকে ভূষিত হন। তার ছোট গল্প সংকলন প্রেম ও প্রার্থনার গল্প ছিল প্রথম আলোর বর্ষসেরা বই। তিনি 2018 সালের জানুয়ারিতে
পেন বাংলাদেশের সভাপতি হন। একটা বিপ্লবের সূচনা হলো। যাযাবর মিন্টু, চ্যানেল আই। আবুধাবিতে IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের দ্বিতীয় দিনে সাইড ইভেন্টে জীববৈচিত্র্য রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা এবং স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ জরুরি বলেছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের সুন্দরবন এবং সোয়াচ অফ নো গ্রাউন্ড নিয়ে বিশেষ আলোচনায় বক্তারা বিপন্ন নানান প্রজাতির প্রাণী ও সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণে প্রযুক্তি ও যুব নেতৃত্বে গুরুত্ব আরোপ করেন। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদী হাসানের তথ্য, ভিডিওচিত্রে আলিমাল রাজের রিপোর্ট। সময়ের সাথে পাল্লা দিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে সভ্যতা ও তথ্য প্রযুক্তি। তবে এগিয়ে যাওয়ার মিছিলে প্রাণ প্রকৃতিকে বাদ দেয় হুমকিতে পুরো সভ্যতা। এমন বাস্তবতায় IUCN এর ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের দ্বিতীয় দিনে নানা ফোরামের আলোচনায় গুরুত্ব পাচ্ছে জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং পরিবেশ বান্ধব কল্যাণকার রূপান্তরের ধারণা। সাইড ইভেন্টে IUCN বাংলাদেশ ও GIZ এর আয়োজনে সুন্দরবন ও সামুদ্রিক বিপন্ন জলজ প্রাণী রক্ষায় টেকসই ব্যবস্থাপনা ও কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ করেন পরিবেশবাদীরা। We are actually currently implementing a project where we would like to support the blue economy in Bangladesh, especially in the coastal regions in the southern and eastern part of the Bay of Bengal. This project has been implemented by GIZ on behalf of the Federal Ministry for Economic Cooperation and Development. And one component of the project was about updating the biodiversity data for knowledge-based decision-making. And for that, we joined forces with IUCN Bangladesh. সোয়াচ অফ নো গ্রাউন্ডের যে তিমি, ডলফিন সহ অন্যান্য স্পিসিস কনজারভেশনে কিভাবে তরুণরা ভূমিকা রাখতে পারে এবং এটার যে সার্ভে ডেটা আছে সেটা আমরা গ্লোবালি এটা শো করেছি যে কি পরিমাণ সোয়াচ অফ নো গ্রাউন্ড আমাদের যে MPA সেটার ভ্যালু কীরকম এটা আমরা শো করেছি। প্রাণী সম্পদ রক্ষা ও সুনীল অর্থনীতির টেকসই ব্যবহারে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সঠিক পরিকল্পনা এবং সমন্বিত উদ্যোগে জোর দেওয়া হয়। সোয়াচ অফ নো গ্রাউন্ড বা ব্লু ইকোনমি এবং আমাদের যে জীববৈচিত্র্য আমাদের সমুদ্রের এবং সুন্দরবন এলাকায় সেটাইকেই কিন্তু হাইলাইটেড করা হয়েছে। আমাদের যে সুন্দরবনের যে নানা জীববৈচিত্র্য সবকিছু কিন্তু আমরা কিন্তু দিন দিন এমন একটি হুমকির দিকে ঠেলে দিচ্ছি। এন্ডেঞ্জার্ড স্পিসিসগুলো রয়েছে সুন্দরবনের মধ্যে, তার মধ্যে একটি প্রাণী যেটা হলো মাছ ফিন ফুড, যেটা আমরা বলি বাংলায় সুন্দরী হাঁস, এটা কিন্তু খুবই এন্ডেঞ্জার্ড, মানে খুবই সংকটাপন্ন অবস্থা আছে। বাংলাদেশে কিন্তু আমাদের জীববৈচিত্র্যের একটা বিশাল আধার, কিন্তু আমরা দিন দিন কিন্তু আমাদের অবহেলার কারণে এবং অসচেতনতার কারণে কিন্তু আমরা কিছু হারিয়ে ফেলছি। শুধু বিদেশি অর্গানাইজেশনের উপরে নির্ভরশীল হবে না, তাদের সাথে আমরা একযোগে যখন কাজ করব তখনই কিন্তু একটা সুফল আসবে এটার থেকে। সম্মেলনে রেড লিস্ট ও প্রজাতি হ্রাস বিষয়ক বিশ্বজনীন সতর্কবার্তা প্রকাশ করা হয়। এতে বলা হয়, লাল তালিকাভুক্ত 1,72,620টি প্রজাতির মধ্যে 48,646টি প্রাণী বিলুপ্তির হুমকিতে রয়েছে। আলিমাল রাজি, চ্যানেল আই। মুন্সিগঞ্জের ব্যবসায়ী উদ্যোক্তা মোহাম্মদ মনিরুজ্জামান 42 বিঘা জমিতে গড়ে তুলেছেন বিশাল এক ড্রাগন ফলের বাগান। তার এই আধুনিক কৃষি উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখছে। টনিক বা গ্রোথ হরমোন ব্যবহার করে উৎপাদিত ড্রাগন ফলে বাজার ভরে গেছে, তা নিয়ে শঙ্কায় আছেন এই উদ্যোক্তা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মুন্সিগঞ্জের প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী মোহাম্মদ মনিরুজ্জামান অন্য ব্যবসার পাশাপাশি সম্প্রতি তিনি কৃষি বাণিজ্যে যুক্ত হয়েছেন। এটা প্রথমে আমি সিঙ্গাপুর গেলাম, তো ওখানে মুস্তফা সেন্টার থেকে একটা ফল কিনলাম। আচ্ছা, কিনে হোটেলে আসলাম, আসার পরে ওইটা কাটলাম, খেলাম, ভালো লাগলো। ড্রাগন হ্যাঁ ভালো লাগলো। তার আগে ড্রাগন দেখেছেন? আমি দেখি নাই, আগে দেখি নাই। কোন সালের কথা? এটা হলো 16 সনে। আপনার যে প্রোগ্রামটা যখন দেখলাম গভীরভাবে ওটা অনুধাবন করছি, ওখান থেকে সব পেয়েছি আমি। আচ্ছা, আমরা এই ফলটাকে এখনো পবিত্র হিসাবে রাখছি, এটা আমার মাকে খাওয়াইছি। তার এই বাগান থেকে জীবিকা নির্বাহ করছেন অন্তত কয়েক ডজন পরিবার। ফুলের পরাগায়ন থেকে ফল সংগ্রহ সবই চলছে শিল্প উদ্যোগের মতোই। গত 3 বছরে দেশে ড্রাগন ফলের উৎপাদন বেড়েছে
400%। তবে 2023 সাল থেকে গ্রোথ হরমোনের অপব্যবহারে ভোক্তা বাজারে আস্থা কমেছে। দোকানে গেলেই দেখবেন যে স্যার অল্প পাকা অল্প কাঁচা এবং বিকট একটা ফল হবে, দেখতেও ডেঞ্জারাস লাগবে, আবার স্যার আপনি কখনোই সে পাকবে না পুরোপুরি। আমার যখন এটা পোষাবে না আমি বন্ধ করে দিব, এই ব্যবসা করব না, কিন্তু আমার পক্ষে সম্ভব না ওই টনিক ভেজাল মানুষকে খাওয়ানো। দ্রুত বর্ধনশীল ড্রাগন ফলের কৃষি উদ্যোগে নতুন বিনিয়োগ টিকিয়ে রাখতে হলে প্রয়োজন সচেতনতা ও প্রযুক্তি নির্ভর চাষাবাদ। দেশের ব্যবসায়ীরা কৃষি ক্ষেত্রে দিন দিন বিনিয়োগ বাড়াচ্ছেন। উল্লেখযোগ্য ড্রাগন ফসল এবং এটি দিনের পর দিন বাড়ছে। প্রশ্নটা হচ্ছে সরকারি নীতি সহায়তা, অন্যদিকে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য, এগুলো থেকে যদি বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা, এগুলো থেকে যদি নিস্তার দেওয়া যায় তাহলে এই ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে, দেশে ব্যবসায়ীদের কৃষিক্ষেত্রে বিনিয়োগের একটা নতুন ধারা অব্যাহত থাকবে। মুন্সিগঞ্জের আবদুল্লাপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটির মানুষ অনুষ্ঠানে। সময় হলো বিরতি নেবার। আবার আমন্ত্রণ। আর নয় পলিথিন, বিকল্প ব্যাগ হাতে নিন স্লোগানে বাগেরহাটের মোরেলগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে কর্মশালা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতা ও ইয়ুথ ফোরামের আয়োজনে অংশ নেয় বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিরা। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার অতীশ সরকার। সুন্দরবন রক্ষায় নদী, খাল ও জলাশয় কোনো অবস্থায় প্লাস্টিক ও পলিথিন না ফেলার আহ্বান জানান বক্তারা। সে সময় পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে পাটের 10,000 ব্যাগ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রাকৃতিক দুর্যোগপূর্ণ খুলনার ডুমুরিয়া এলাকায় সাইক্লোন সেন্টার পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। বৃষ্টি ও প্রবল জোয়ারে ভয়াবহ জলাবদ্ধতা এলাকাগুলো দুর্গত মানুষের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা। সে সময় সাইক্লোন সেন্টারগুলোকে ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে বাগেরহাটের দুর্যোগ প্রবণ এলাকা ও দুর্গত মানুষের অবস্থা দেখতে যান উপদেষ্টা। নির্মীয়মান সাইক্লোন শেল্টারগুলো দেখতে আসছি, এইগুলি যথাযথভাবে তৈরি হয়েছে কিনা। এটা মাদ্রাসার তত্ত্বাবধানে থাকবে আর এলাকাবাসী সবাই এটার উপকারভোগী হবে। দুর্যোগের সময় শেল্টার হিসেবে থাকবে আর দুর্যোগ পরবর্তীকালে এটা কমিউনিটি সার্ভিসের জন্য এখানে সবাই ব্যবহার করতে পারবে। শিক্ষাবিদ, কবি, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর নাসিমউদ্দিন মালিথার ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা হয়েছে। তিনি ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে মারা যান। শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে স্মরণ সভা হয়েছে। মির্জা হুমায়ুনের সঞ্চালনায় প্রফেসর নাসিমউদ্দিন মালিথার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নাসিমউদ্দিন মালিথা দৌহিত্র, সাদিদ বিহঙ্গ মালিথা ও অন্যরা। এছাড়া পরিবারের পক্ষ থেকে শুক্রবার বাদ আসর ওয়ারেসিয়া কবরস্থান ঈদগাহ মাঠে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। প্রফেসর নাসিমউদ্দিন মালিথার জন্মস্থান রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামে মালিথা বাড়ি জামে মসজিদেও দোয়ার আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের টেনেসিতে একটি সামরিক বিস্ফোরক স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে ওই কারখানায় আগুন ধরে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন নিহত এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে হিকম্যান এবং হামফ্রেস কাউন্টির সীমান্তে টেনেসির অ্যাকিউরেট এনার্জি সিস্টেমে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে একটি সম্পূর্ণ ভবন ধ্বংস হয়ে গেছে বলে এবিসির প্রতিবেদনে জানানো হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর কমপক্ষে ১৯ জন নিখোঁজ রয়েছেন। কোম্পানির ওয়েবসাইট অনুসারে অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস সামরিক, মহাকাশ এবং বাণিজ্যিক ধ্বংস বাজারের জন্য বিভিন্ন ধরনের শক্তিশালী পণ্য এবং বিস্ফোরকগুলোর উন্নয়ন, উৎপাদন, পরিচালনা এবং সংরক্ষণে ব্যবহৃত হয়। ঘটনাস্থলে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষি সংবাদ। টাঙ্গাইলে কৃষিকাজে ঝুঁকছেন উদ্যোক্তারা। কেউ পোলট্রি খামার, কেউ মাছ চাষ, আবার কেউ ভার্মি কম্পোস্ট তৈরির কারখানা গড়ে তুলেছেন। নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ।
টাঙ্গাইল সদর ঘাটালসহ বিভিন্ন এলাকায় নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরি হচ্ছে। এদের অনেকেই লেখাপড়া শেষ করে চাকরি না পেয়ে হতাশায় ভুগছিলেন। এখন তারা পরিকল্পিতভাবে মাছের খামার, পোল্ট্রি খামার কিংবা ভার্মি কম্পোস্ট তৈরি করছেন। আমেরিকা প্রবাসী মঞ্জু ইসলাম, তিনি আমাদের গ্রামে আসছে। আসার পরে আমাদের গ্রামের মানুষের কল্যাণের জন্য, কর্মসংস্থানের জন্য এখানে লেয়ার প্লাস পুকুর করছে। এতে আমাদের গ্রামের মানুষের কিছু কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ভালো একটা মন মানসিকতা নিয়ে আসছেন এবং গ্রামে সব জায়গাতে উনি ভালো, যার যার সাথে আছে সবার সাথে ভালো একটা সম্পর্ক বা ভালো করে আর্থিক তারপরে যে কোনো দিকেই উনি সহযোগিতা দিয়ে থাকেন। মোটামুটি সফলতার দ্বারপ্রান্তে আসার পরে আমার মনের ভেতরে একটা স্বপ্ন জাগে যে আমার মতো পিছিয়ে পড়া গ্রামের নারীদের নিয়ে যেন ভালো কিছু করতে পারি। নিজেদের চেষ্টায় উদ্যোক্তা হলেও অনেকের পেছনে রয়েছে প্রবাসীদের ভূমিকা। উদ্যোক্তা তৈরি করব আমি 3টা সেক্টর নিয়ে কাজ করব। অ্যাকচুয়ালি একটা হলো মেডিকেল সেক্টর, একটা হলো এডুকেশন, আর একটা হলো এগ্রিকালচার। এগ্রিকালচারটা আমি অলরেডি স্টার্টেড এবং এখান থেকে বহু লোকের কর্মসংস্থান তৈরি করার চেষ্টা করতেছি। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কৃষিকাজে যুক্ত করতে পারলে দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের ঘাটাল থেকে মুসলিমউদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। কর্তৃপক্ষের উদাসীনতা ও অব্যবস্থাপনায় ময়লা আবর্জনার শহরে পরিণত হয়েছে ময়মনসিংহ পৌর শহর। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বর্জ্যে বায়ু দূষণ যেমন বাড়ছে, তেমনই বৃদ্ধি পাচ্ছে সংক্রামক রোগ সহ স্বাস্থ্য ঝুঁকি। পরিবেশ, প্রতিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার দাবি নগরবাসীর। শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিওচিত্র আফরোজা হাসির রিপোর্ট। নেই পর্যাপ্ত ডাস্টবিন, পরিচ্ছন্ন কর্মী থাকলেও নেই দৃশ্যমান কর্মকাণ্ড। বাসাবাড়ি থেকে সড়ক, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার সবখানেই ছড়িয়ে ছিটিয়ে আবর্জনার স্তূপ। দুর্গন্ধ ও রোগ জীবাণুর প্রাদুর্ভাবে বেড়েছে জনভোগান্তি। বছরের পর বছর কর সংগ্রহ বাড়লেও বাড়েনি নাগরিক সুবিধা। দেখা গেল যে ফিউচারে এটা আমাদের হেলথের জন্য একটা বিশাল ঝুঁকিতে ফেলে দিল। স্বাস্থ্য খাতে এটা খুবই বিঘ্ন সৃষ্টি করছে এবং বিভিন্নভাবে রোগ জীবাণু ছড়ায়। সকাল থেকে ওঠার পরের থেকে এই গন্ধ যে শুরু হয়, 24 ঘন্টায় গন্ধ। ময়লার অবস্থা এরকম হয়ে গেছে যে মানুষজন চলাফেরা করতে পারে না। রাতের বেলা পরিষ্কার করতে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এই ময়লাগুলো দিনের বেলা টানাটানি করতেছে। এই ময়লা আবর্জনা থেকে উৎপাদিত বিভিন্ন ধরনের জীবাণু এবং পচা গন্ধ, এই দুর্বিষহ অবস্থা থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্য পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। বর্জ্যটা আসলে তো রাত্রেই নেওয়া উচিত। এটা রাত্রে না নিয়ে এখন দিনে নিচ্ছে। এটা কি একদম ইন এভারেজ সবাই নিচ্ছে নাকি মাঝে মাঝে 2-1টা টুকটাক? আচ্ছা, এটা আমি দেখব বিষয়টা। আশ্বাসে সীমাবদ্ধ না থেকে কার্যকর পদক্ষেপের দাবি ময়মনসিংহবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশে ফিরেছেন ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া আলোকচিত্রী শহীদুল আলম। প্যালেস্টাইন মুক্ত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে, মন্তব্য। যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার অর্ধেক এখনও নিয়ন্ত্রণে ইসরায়েলি সেনাদের। ভাঙা বাড়িতেই শঙ্কা নিয়ে ফিরছেন ফিলিস্তিনিরা। বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যু। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দাফন। IUCN এর সম্মেলনে জীববৈচিত্র্য রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা ও স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণের সুপারিশ। প্রাণী ও সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণের তাগিদ। এবং গ্রোথ হরমোনের অপব্যবহারে ড্রাগন ফলের বাজার নিয়ে শঙ্কায় মুন্সিগঞ্জের উদ্যোক্তা। কৃষি উদ্যোগে নতুন বিনিয়োগ টিকিয়ে রাখতে প্রযুক্তি নির্ভর চাষাবাদের গুরুত্ব আরোপ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।